নমস্কার। মহাভারতের ইতিহাসের পরবর্তী অংশ নিয়ে আসলাম। কুরু বংশে কৌরবরা মানে দুর্যোধনরা 100 ভাই এবং এক বোন, আর ধৃতরাষ্ট্রের আরেক পত্নীর থেকেও একজন সন্তান ছিল। এই 101টা ভাই আর একটা বোন সকলে মিলেই বেশ ভালোই ছিলে। হঠাৎ করে পাণ্ডবরা আসায় তাদের আয়াসে আরামে জীবনে যেন এক বাধার মানে ভাগ বসাতে এসেছে বলে দুর্যোধনের একেবারে একচক্ষে সহ্য নয় পাণ্ডবদের। তার মধ্যে এর আবার এত ভালো। ছোট থেকেই দুর্যোধন একটুখানি রূঢ় টাইপের, ভীষণ রুড, নিজের দেমাকেই চলে, সকলকে সম্মান করব এরকম নেই, আমি রাজা, আমি যা খুশি, আমার সুখটাই সুখ, এইটাই। আর সেখানেই হঠাৎ করে একজন এত ভালো, 5 ভাই ভালো এরকম। আর যখনই আসছে ভালোরা তাদের সকলের চোখে পড়ছে, রাজকুমার বলে এর স্পেশাল ট্রিট পাচ্ছে দুর্যোধন, কিন্তু তবুও তাদের সামনে এত ভালো ভালো তাদের প্রশংসা হচ্ছে, এই জ্বালাটা দুর্যোধন কিছুতেই মেনে নিতে পারছে না। তাই ছোট থেকেই নানা রকমের প্রচেষ্টা, আর ভীমের সঙ্গে একটা ডাইরেক্ট কম্পিটিশন দুর্যোধনের সবসময়, ভীমকে মারারও চেষ্টা করে, বিষ পায়েস খাইয়ে মারার চেষ্টা করে। যা হোক, এগুলো তো ছোটোখাটো গল্প। এরপরে আসি এদের শিক্ষা শুরু। শিক্ষাগুরু কৌরবদের সকলের শিক্ষাগুরু গুরু দ্রোণ। গুরু দ্রোণ কীভাবে আসলেন সেটার গল্প আজকে বলি। কৌরবদের সভার রাজপুরোহিত হোক বা তাদের বাবাদেরও সকলের গুরু হচ্ছেন, রাজগুরু হচ্ছেন গুরু কৃপাচার্য। কৃপাচার্যের মেয়ে কৃপির সঙ্গে দ্রোণাচার্যের বিয়ে হয়েছিল। দ্রোণাচার্যের পিতা হচ্ছে ঋষি ভরদ্বাজ। একবার ঋষি ভরদ্বাজ নদীতে স্নান করতে গিয়েছেন, আর সেখানেই একজন অপ্সরা, ঘৃতচি নামে একজন অপ্সরাও স্নান করে আসছিলেন। এবার তাকে দেখে ঋষি দ্রোণাচার্যের ভীষণ কামরসে পূর্ণ হয় মন এবং তার বীর্যস্খলন হয়। সেটা তিনি এক দ্রোণে বা পাত্রে, কুশপূর্ণ পাত্রের মধ্যে সংগ্রহ করেছিলেন। সেইখান থেকে কোনো মাতৃগর্ভে নয়, সেই দ্রোণের মধ্যেই জন্ম বলে তার পুত্রের নাম হয় দ্রোণ। আচার্য দ্রোণ এইভাবে জন্ম হয়েছে, কোনো মাতৃগর্ভে কিন্তু তার জন্ম নয়। তাই এবার পিতার মতন সেও বিশাল জ্ঞানী একজন মানুষ, কিন্তু অনেক জ্ঞান থাকলেও, আর কৃপাচার্যের মেয়ে কৃপির সঙ্গে তার বিয়ে হয়েছে, তাদের একটা পুত্র, তার নাম হচ্ছে অশ্বত্থামা। অশ্বত্থামা স্পেশাল আশীর্বাদ নিয়ে জন্মেছে, মাথায় মণি নিয়ে জন্মেছে, সবই ঠিক আছে, কিন্তু আর্থিক অবস্থা দ্রোণাচার্যের খুবই খারাপ ছিল। এতটাই খারাপ যে নিজের ছেলেকে ইচ্ছে থাকলেও ভালো খাবার, ভালো পোশাক এগুলো দিতে পারে না। দ্রোণাচার্যের সেইটা নিয়ে খুব মনে আর কি দুঃখ যে আমি আমার ছেলেকে দিতে পারছি না, প্রচণ্ড চাই ছেলেকে দিতে। ছেলেও সকলের দেখে এসে এসে বলে ও দুধ খাচ্ছে, আমার দুধ নেই। তাই একদিন কৃপি করেছি কি, আটা গুলে সাদা ঘোল মতো হয়েছে, বলছে এটাই খাও, এটাই দুধ, এরকম। এটা দেখে দ্রোণাচার্যের এত খারাপ লাগছে, তখন দ্রোণাচার্য পরশুরামের কাছে গিয়েছেন। পরশুরামের কাছে আশীর্বাদ চাইতে গিয়েছেন যে আমার এরকম দৈন্য অবস্থা, আমাকে কিছু সাহায্য করুন। পরশুরাম বলছে আমার কাছে তার কিছুই নেই, আমার যা বিদ্যা, যা অস্ত্রশস্ত্র, এগুলো ছাড়া আমার কাছে আর কিছু নেই। তখন পরশুরাম তাকে সেই সমস্ত শিক্ষা, সমস্ত অস্ত্র যা পরশুরাম জানেন সবই দ্রোণাচার্যকে শিখিয়েছেন। এগুলো শিক্ষা সব সম্পন্ন করে, আর ছোট থেকে শিক্ষার সময় তার সহপাঠী হোক বা ভালো বন্ধু ছিলেন ধ্রুপদ রাজ।
তখন ছোটবেলায় বন্ধুত্বে ধ্রুপদরাজ বলেছিলেন যে আমি যখন বড় হব, রাজা হব, তখন আমার রাজত্বের অর্ধেক তোমাকে দিয়ে দেব, তুমি আমার এত বন্ধু। এরকম খুব ভালো বন্ধু ছিল। তো সেখান থেকে গুরুদ্রোণ ধ্রুপদরাজের কাছে যায় পাঞ্চাল রাজ্যে, গিয়ে বলে যে এরকম আমার এত দৈন্য অবস্থা, বন্ধু তুমি আমাকে বলেছিলে মনে আছে যে অর্ধেক রাজ্য দিয়ে দেবে, তা আমাকে কিছু সাহায্য করো এখন। বন্ধু বলে তাকে সম্বোধন করানোতেই ধ্রুপদরাজের আপত্তি। ছোটবেলায় কখন কি বলেছি, একসঙ্গে পড়াশোনা করেছি, তখন তো বাচ্চা বয়স ছিল, আমি রাজার ছেলে, তুমি দরিদ্র ব্রাহ্মণ, যতই জ্ঞান শিক্ষা থাক না কেন ব্রাহ্মণের আবার কি ক্ষমতা, বলে খুব উপহাস করে। তুমি বড়জোর আমার থেকে ভিক্ষা চাইতে পারো, আমি তোমাকে বেশ কয়েকটা গরু দানে দিয়ে দিচ্ছি ভিক্ষা, তোমার ছেলেকে যত খুশি দুধ খাওয়াও, কিন্তু রাজত্বের অংশে চাইছো, তুমি বন্ধুত্বের দাবি করছো, এ তো তুমি যোগ্য নও, বলে সারা রাজসভায় সকলের সামনে সকলকে নিয়ে দ্রোণাচার্যের খুব খুব অপমান করে। এতে এত অপমানিত হয় দ্রোণাচার্য, সে রাগে প্রতিজ্ঞা করে যে এই অপমানের প্রতিশোধ আমি একদিন নেবই। সেখান থেকে বেরিয়ে আসছে। আসার পথে হস্তিনাপুরে তখন এই সব কৌরব পাণ্ডব সকলে মিলে বাচ্চারা খেলা করছে, খেলতে খেলতে তাদের একটা বল কোনো একটা জলাশয় কুঁয়োতে পড়ে যাচ্ছে, কি করে তুলবে। দ্রোণাচার্য ওখান দিয়ে যাচ্ছিলেন, ওটা দেখে তিনি একটা স্বরের পিছনে আরেকটা স্বর দিয়ে একটা লম্বা দড়ি মতো বানিয়ে সেটাকে কুয়োর থেকে বলটাকে বার করে আনছি। এবার এইটা দেখে বাচ্চারা তো মানে জাদু দেখা মতো, কিভাবে করলো এরকম একটা মানুষ, এতগুলো সরকাঠিকে একটার পিছনে একটা লাগিয়ে বলটাকে বার করে দিয়েছে, এত আনন্দে উৎসাহে ভীষ্মের কাছে গিয়েছে দৌড়ে, জানো এরকম একজন আমাদের বল কুঁয়োতে পড়ে গেছিল, তুলে দিয়েছে। এই কথা শুনেই ভীষ্ম বলছেন যে এ তো যে সে নয়, তাকে সাথে সাথে খবর দাও, ডাকো। ডেকেছে, দ্রোণাচার্য এসেছেন, পরিচয় দিয়েছে কৃপাচার্যের মেয়ে কৃপির স্বামী গুরুদ্রোণ। আর ভীষ্ম তো প্রচণ্ড খুশি হয়ে, তাহলে তো আমাদের যতগুলো বাচ্চা রয়েছে, ওনার যত নাতি পুতি আর কি, সকলের শিক্ষার দায়ভার এবার থেকে আপনাকে নিতে হবে, সমস্ত অস্ত্র শিক্ষা থেকে শুরু করে সমস্ত শিক্ষা। তখন দ্রোণাচার্য বললেন তাহলে আমার আশ্রমে থেকে যেরকম হতো গুরুকুলে থেকে বাচ্চারা পড়াশোনা করবে, তাতে রাজাদের কারোর আপত্তি নেই, সকলে দ্রোণাচার্যের আশ্রমে পাঠিয়ে দেয়। এইটার একটা ভালো মানে চিন্তা করলেন দ্রোণাচার্য, আমার কাছে যদি রাজ পরিবারের ছেলেরা পড়াশোনা করতে আসে তাহলে আমার ভালো উপার্জন হবে, আর আমার বাড়িতেই যখন থাকবে তাহলে রাজবাড়ি থেকে নিশ্চয়ই চেষ্টা হবে যাতে তাদের ছেলেরা একটু ভালো থাকে, তাই আশ্রমের উন্নতির চেষ্টা রাজবাড়ি থেকেই হবে, সেখানে আমার ছেলেরও পড়াশোনা হবে, সব একসঙ্গে, তাহলে আমার পজিশনটা এখন থেকে অনেক উন্নত হয়ে যাবে। আর রাজবাড়ির অধীনস্থ হয়ে সেইবারে এতগুলো ছেলে, একটা দুটো নয়, একেবারে 105-6টা ছেলেকে পড়াশোনা শেখাবে, তাহলে সেখানে তো অন্য কারোর জায়গাও তার হবে না আর কি, এরকম সম্পূর্ণটাই এদের জন্যই ডেডিকেট, এরকমভাবে পড়াশোনা করানো শুরু করে। এবার অশ্বত্থামা দ্রোণাচার্যের নিজের ছেলে, তার প্রতি তো দুর্বলতা থাকবেই। তিনি সবসময় ভাবতেন যে আমার কাছে যতটুকুনি শিক্ষা আছে, যা কিছু আছে, আমি অশ্বত্থামাকে পুরোটা শিখিয়ে দেব, আর এরাও স্টুডেন্ট, এদেরকে আমি শেখাবো, এদের প্রতি আমার তো কর্তব্য রয়েছে, যেহেতু আমি এদের থেকে পাচ্ছি, বেতন পাচ্ছি, সমস্ত কিছু ভালো পাচ্ছি, তাহলে এদের প্রতি তো আমার দায়িত্ব কর্তব্য করতে হবে, কিন্তু ওইটা ডিউটি হিসাবে, আর আমার ছেলেকে আমি সব কিছু দেবো। এইটা মানে পুত্র স্নেহ পুত্র মোহ যেরকম হয়, এই রকম মনোভাবকে কাজে লাগিয়ে আর দ্রোণাচার্য যাই আশ্রমে নিয়ম কানুন করেন সব কিছুর মধ্যেই কিন্তু অশ্বত্থামা যাতে একটুখানি হলেও প্রিফারেন্স পায় সেটা কিন্তু মাথায় রেখে করেন। এই সময় রাজবাড়ির ছেলেদের সঙ্গে কিন্তু কর্ণ এখানে শিক্ষা গ্রহণ করতে আসে। কর্ণ আগাগোড়ায় কৌরবদের এবং পাণ্ডবদের সঙ্গেই এখানে গুরু দ্রোণাচার্যের কাছে শিক্ষা গ্রহণ করে। এমন নয় যে
কর্ণকে প্রথম থেকেই দ্রোণাচার্য শিক্ষা দেয়নি। এটা আমি জোর দিয়ে বলার কারণ আমরা টিভি সিরিয়ালে মহাভারত দেখেছি এবং সেখানে জেনেছি যে কর্ণ পরবর্তীকালে এসেছে এবং গুরু দ্রোণাচার্য তাকে শেখাবো না বলেছিলেন একটা বিষয়। যখন ব্রহ্মাস্ত্র চেয়েছিল কর্ণ, তখন না বলেছিলেন যে তুমি এখনো ব্রহ্মাস্ত্র নেওয়ার যোগ্য হওনি। তাই সে কথায় আমরা পরে আসছি, কিন্তু ব্যাসদেবের মহাভারতে আগাগোড়ায় কর্ণ একসঙ্গে শিক্ষা গ্রহণ করতে আসে। এখানে এতগুলো ছেলের মধ্যে এক একজন এক এক স্বভাবের অবশ্যই হবে, কেউ এটাতে ভালো কেউ ওটাতে ভালো এরকম। আর গুরু দ্রোণাচার্য সবসময় আগে আগে চিন্তা যে আমার ছেলেকে স্পেশাল দেব। তো গুরু দ্রোণাচার্য একটা নিয়ম করেছিলেন যে প্রত্যেক দিন সকালবেলা একটা পাত্র দিয়েছেন ওইখানে সকলকে, যে এইটা দূরবর্তী একটা জলাশয় থেকে জল এতে ভরতে হবে। যে সবার আগে ভরবে এসে বসবে, তখন থেকে আমি ক্লাস শুরু করব। তাহলে যে সবার আগে চলে আসবে ক্লাস তার আগে শুরু হবে, সে বেশি শিখতে পারবে। গুরুদ্রোণ করেছেন কি, তার ছেলেকে একটা বড় পাত্র দিয়েছেন জল ভরার জন্য সুন্দর, আর সকলকে ছোট ছোট পাত্র দিয়েছে, ভাঙা ফুটো এরকম দিয়েছেন। তাতে হচ্ছে কি, তাদের বারবার করে জল বয়ে আনতে হচ্ছে, অনেকবার যেতে হচ্ছে, আসতে হচ্ছে, টাইম ওয়েস্ট হচ্ছে। আর অশ্বত্থামা কিন্তু অল্পতেই জলটা ভরা, তার ভাগের ভরা যতটা কথা অতটা হয়ে যাচ্ছে। তাই অশ্বত্থামা এসে পড়তে বসে পড়ছে, গুরু দ্রোণাচার্য তার ক্লাস শুরু করে দিচ্ছেন। এবারে দুই একদিন দেখার পর অর্জুন এটা বুঝতে পারে যে যে আমি আগে পৌঁছতে পারছি না, তাই আমি অনেক কিছু মিস করে যাচ্ছি। আর ছোট থেকেই অর্জুন এরকম স্বভাবে, যেখান থেকে যেভাবে হোক, যেখান থেকেই হোক, যা কিছু আমি শিখতে পারি আমি শিখে নেব। কোথাও যদি হেলায় ফেলায় কোনো জ্ঞান পড়ে রয়েছে তাও খুঁজে নিয়ে অর্জুন নিয়ে নেবে, এরকম আর কি। সকলের কাছে যে কিছু শেখাতে পারে সেখানে সহজেই নত হয়ে খুব ভালো স্টুডেন্ট আর কি, যেই রকম হওয়া উচিত ঠিক অর্জুন সেরকম। একদম চুপচাপ থাকে সব সময় জ্ঞান নেওয়ার পিপাসায় একদম টইটম্বুর, আর চেষ্টা সবসময় আমি শিখবো। এবারে দু একদিন এরকম অশ্বত্থামা আগে ক্লাস শুরু হচ্ছে, অন্য ছেলেরা বেশ মজাই বাজে, ধর পড়াশোনা করতে কার ভাল লাগে, খেলে খেলে হয়তো কেউ দেরি করছে, কেউ বা হয়তো সিরিয়াসলি ডিউটি পালন করে তারপর এসে পৌঁছছে। কিন্তু অর্জুন দেখছে এইভাবে সিরিয়াসলি জলটা ভরলেও তার দেরি হচ্ছে। তখন নিজেই নানা রকম পন্থা করে, এটা কেউ শিখিয়ে দেয়নি, নানা রকম উদ্ভাবন করেছে আর কি, জ্ঞান নিজের ভিতর থেকে কিভাবে জলটা তাড়াতাড়ি ভরে নেবে। এবার অশ্বত্থামার সঙ্গে অর্জুনও এসে বসে পড়ছে। একদিন দুদিন দেখে দ্রোণাচার্য জিজ্ঞেস করেছে জল ভরা হয়ে গেছে? হ্যাঁ। দ্রোণাচার্য ভাবছে কি বলবে এবার, নিজেই তো নিয়ম বলেছে যে এসে বসবে পড়াশোনা শুরু হয়ে যাবে। অর্জুন সব শিখছে। দ্রোণাচার্য দেখলেন কিভাবে জল ভরছে, এই ট্যাকটিসটাও তো একটা অদ্ভুত, কিভাবে নিজে নিজে মাথা থেকে বার করেছে, মানে জ্ঞানের প্রতি এত উৎসাহ। প্রথম অর্জুনকে সব কিছু শেখাবো এরকম ছিল না, কিন্তু দীর্ঘ দিন ধরে থাকতে থাকতে অর্জুন সব সময় লেগে রয়েছে যে কিভাবে আমি জ্ঞান নিয়ে নেব, আরও নেব। এই ক্যারেক্টারের জন্য, এই একটা এত নমনীয় এত সুন্দর একটা স্টুডেন্ট যে গুরু কতদিন নিজেকে আটকে রাখবে, তার তো প্রিয় হবেই, হতে বাধ্য। অশ্বত্থামা তার ছেলে, সে তো প্রিয় আছে, কিন্তু অর্জুন প্রিয় হতে বাধ্য। অর্জুন এরকমই একটা ক্যারেক্টার, এইরকমভাবেই চলছে। আর এই ছোট অবস্থা থেকেই কর্ণ কিন্তু সবসময় অর্জুনকে নিজের কম্পিটিটরই ভেবেছে। সে হয় না ক্লাসে এক একটা বাচ্চা এত ভালো, খুব সুন্দর পড়াশোনা করছে, আর এক একজন হিংসাই করে। সেও হয়তো চেষ্টা করলে এরকমই হবে বা এর থেকে ভালোও হতে পারে, কিন্তু তার টার্গেট হচ্ছে একে ফেল করানো। আর এই যে অর্জুনের মতো ছাত্র, যে তার টার্গেট হচ্ছে আমি সব শিখবো, উপরের দিকে যা কিছু রয়েছে সব কিছু অর্জন করব। তার আশেপাশে কে রয়েছে বা পিছনে কে রয়েছে বা তার সামনেও যদি কে রয়েছে তার দিকে তার লক্ষ্য নেই,
তার লক্ষ্য হচ্ছে সম্পূর্ণ জ্ঞানটা অর্জন করব, পুরো সিলেবাসটা কমপ্লিট করব। আর কর্ণের মতো স্টুডেন্টের লক্ষ্য হচ্ছে সিলেবাস যা আছে থাকো, তো আমি করে ফেলবো, আমার টার্গেট যেন অর্জুনকে আমি হারিয়ে ফেলতে পারি। তার মানে কর্ণের নিজের টার্গেট নিজে বেঁধে রেখেছে অর্জুন, আর অর্জুনের ওরকম কোনো বাধা ধরা টার্গেটই নেই। সে সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে চায়, তাই তার চেষ্টা সেরকম, কর্ণের চেষ্টা সেরকম ছোটোর থেকেই। আর এটাও হয় ক্লাসের মধ্যে কতগুলো ছেলে হয়তো বুলি, আর একটা ছেলে খুব বিরক্ত করছে, এবার তার সঙ্গে যার এরকম খটোমটো শত্রুতা, সে আবার এদের বন্ধুত্ব হয়ে যাচ্ছে। এইভাবেই ছোট থেকেই কর্ণের সঙ্গে দুর্যোধনের ভালো বন্ধুত্ব হয়েছে, কারণ পাণ্ডবদের সঙ্গে ঝামেলা লেগে রয়েছে, অর্জুনের সঙ্গে ঝামেলা মানে বাকি ভাইদের সঙ্গেও ঝামেলা, কারণ তারা 5 ভাই এত মিলে থাকতো সব সময় কোনো বিষয়ে তাদের আলাদা নেই। তাই ছোট থেকেই দুর্যোধনের সঙ্গে কর্ণের ভালো বন্ধুত্ব হয়েছে। কিসের জন্য? না পাণ্ডবদের সঙ্গে এর ঝামেলা। তাই এইরকম জ্ঞান পিপাসু অর্জুন, দ্রোণাচার্যের আশ্রমে আরেকটা নিয়ম ছিল যে যা কিছু পড়া লেখা শেখা সব দিনের আলোতে, রাতের বেলা হবে না। তো আর খাবার দাবারও সব আলোতেই দেওয়া হয়, যখন সন্ধ্যের সময় খাওয়া দাওয়া হয় মশাল জ্বালিয়ে দেওয়া হয় চারদিকে, সেই আলোতে খাচ্ছে। একবার হয়েছে কি, সকলে খেতে বসেছে, সব বাচ্চারা খেতে বসেছে, এরকম আলো জ্বলছে, মশাল লম্ফ সব জ্বলছে, আর প্রচণ্ড হাওয়া উঠেছে। হাওয়াতে সেই আগুন নিভে গিয়েছে। নিভে গেলে পরে সব বাচ্চারা যেরকম কারেন্ট চলে গেলে হো করে ওঠে, কারেন্ট চলে গিয়েছে, কেউ মজা করছে খেলছে, খাবার তো বন্ধ হয়ে গিয়েছে। অর্জুনের স্বভাব চুপচাপ থাকা, সে চুপচাপ, তার খাবার সামনেই ছিল, সকলেরই সামনেই ছিল, খাবার তুলছে মুখে দিচ্ছে, খাবার তুলছে মুখে দিচ্ছে। হঠাৎ তার মাথায় আসলো, আচ্ছা আমি তো চোখে দেখতে পাচ্ছি না আমার থালাটা কোথায় আছে, খাবারটা আমার হাত নিয়ে ঠিক মুখেই আসছে, আমি তো জানতে মানে আমার হাতও দেখছে না আমিও দেখছি না, তাহলে ডাইরেক্ট এই মুখেই আসছে খাবারটা, এটা কিভাবে? এটার কারণ আমার প্র্যাকটিস আছে, ছোট থেকে আমি খাবার মুখে দিচ্ছি, আমার হাত জানে আমার মুখটা কোথায়, আমার প্লেটটা কোথায় আছে খাবারের, সেই প্লেটের কোন অংশটায় খাবারটা রয়েছে এটাও আমার আন্দাজ রয়েছে, তাই আমি সেখান থেকে খাবার নিচ্ছি মুখে দিচ্ছি। তার মানে প্র্যাকটিসে আমি এইটা করে ফেলতে পারি। তখন থেকে অর্জুন অন্ধকারেও আওয়াজ শুনে তীর চালানো অভ্যাস করতে লাগে, শব্দভেদী বাঞ্জে। এইটা কিন্তু দ্রোণাচার্য শেখায়নি, অর্জুন মানে যা জ্ঞান দিচ্ছেন পাচ্ছি, যেটা পড়ে রয়েছে সেটা তো নিচ্ছি, উপরন্তু নিজের ভিতর থেকে তাগিদ তার যে আমি কিভাবে আরও কিছু প্র্যাকটিস করে, নতুন নতুন যারা খুব ভালো স্টুডেন্ট হয় তারা পড়াশোনা লেখা প্র্যাকটিস করতে করতে নিজেরাই উত্তর কিভাবে মনে রাখবো বা নতুন কিছু পন্থা এগুলো নিজেরা তৈরি করে ফেলে, এইটা হয়। তা অর্জুন ঠিক সেরকম ছিল, নিজে নিজে এই অন্ধকারে প্র্যাকটিস করতে শুরু করেছে এই রকম পর্যায়ে। তাহলে এই রকম একটা ভালো স্টুডেন্ট দ্রোণাচার্যের প্রিয় তো হওয়া খুবই স্বাভাবিক। এই কারণে বারবার কিন্তু আমরা এত যুগ বাদেও দ্রোণাচার্যকে বারবার বলি অর্জুনের প্রতি পক্ষপাত ছিল, অর্জুনের প্রতি পক্ষপাত দৃষ্টি ছিল। পক্ষপাত দৃষ্টি অর্জুনের প্রতি ছিল না, ছিল তার পুত্রের প্রতি, যেটা কিনা খুব স্বাভাবিক, পিতার পুত্রের প্রতি দুর্বলতা থাকতে পারে বলে আমরা ওইটা নিয়ে অত বলি না। কিন্তু অর্জুন বাকি সব স্টুডেন্টের থেকে যেরকম পাচ্ছেন দ্রোণাচার্য, অর্জুনের থেকেও কিন্তু তাই পাচ্ছেন। আলাদা স্যালারি নয়, আলাদা কিচ্ছু নয়, কিন্তু সম্মান, খুব ভালোবাসা সম্মান অর্জুন করেন। আর তার যে শেখার একটা খিদে, এই খিদেই একজন গুরুকে অর্জুনের এত কাছে এনে দিয়েছিল, সেটা দ্রোণাচার্য ইচ্ছে করলেও নিজেকে আটকাতে পারেনি। এটা একদিনেও আসেনি, অনেক দিন ধরে তৈরি হয়েছিল এই বন্ডিংটা। আর এটা খুব সুন্দর ব্যাখ্যা ব্যাসদেবের মহাভারতে রয়েছে। এরপর আসি গুরুদ্রোণের একটা অনেক বড় দোষের কথা আমরা যেটা কখনোই ভুলতে পারি না, সেটা হচ্ছে একলব্যের বিষয়।
একদিন রাজসভায় না, আশ্রমে বাচ্চারা সব প্র্যাকটিস করছে, তখন একটা কুকুরের খুব আওয়াজ শোনা যাচ্ছে। এত আওয়াজ হচ্ছে, কোন দিক থেকে আওয়াজ হচ্ছে দেখবে, হঠাৎ সে আওয়াজ বন্ধ। কি হলো, এত ডাকছিল কুকুরটা, বন্ধ হয়ে গেল। খুঁজতে বেরিয়েছে অর্জুন, প্র্যাকটিস করছিল তখন, তো খুঁজতে বেরিয়ে দেখছে কুকুরটার মুখের চারদিকে অনেকগুলো তীর রয়েছে, এমনভাবে আটকানো কুকুরটা মরেনি, কুকুরটা লাগেওনি, কিন্তু কুকুরটা আর আওয়াজ করতে পারছে না। এটা দেখে তো আশ্চর্য, এত সুন্দর, এত নিপুণভাবে চালিয়েছে তীরগুলো, কে চালিয়েছে? অর্জুন খুঁজতে খুঁজতে যায়, দ্রোণাচার্যও তার সঙ্গে যায়, গিয়ে দেখে একটা জঙ্গলের মধ্যে একটা ছেলে, সে প্র্যাকটিস করছে, তার নাম হচ্ছে একলব্য। গুরু দ্রোণ তাকে ডেকে বলে যে এত সুন্দর স্বর চালনা, তীর ক্ষেপণ করেছো তুমি কার থেকে শিখেছো, তোমার গুরুকে? একলব্য বলছেন, আমার গুরু দ্রোণাচার্য। সবাই অবাক। অশ্বত্থামা, অর্জুন মানে প্রশ্নের দৃষ্টিতে দ্রোণাচার্যের দিকে তাকিয়েছে, আমাদেরকে তো এরকম শেখাননি গুরুদেব। দ্রোণাচার্য নিজেই আশ্চর্য হয়ে গিয়েছে, আমার স্টুডেন্ট কি করে। তো একলব্য বলছে যে নিষাদরাজ, একলব্যের বাবা, তিনি গিয়েছিলেন দ্রোণাচার্যের কাছে একলব্যকে শিক্ষা দেওয়ার জন্য, বলতে গিয়েছিলেন। কিন্তু এটা একটা ভাবার বিষয় যে একটা এমন অবস্থায় দ্রোণাচার্য যাচ্ছিল যখন খেতে পাচ্ছে না, সেখান থেকে হস্তিনাপুর রাজ্যের মতো একটা রাজ্যের সমস্ত রাজপুত্রদের শিক্ষাদানের দায়িত্ব পেয়েছেন। এবার সেখানে তিনি একটা কমিটেড রয়েছেন যে রাজ পরিবারের ছেলেদেরই তিনি শেখাবেন। এবার এত বড় হস্তিনাপুরের রাজ্যের ছেলেদের তিনি শিক্ষাদান করছেন, নিশ্চয়ই তার যে শত্রু রাজ্য হবে তাদের শিক্ষাদান করবেন না, এরকম কমিটেড তো তাকে থাকতেই হবে। যে কোনো একটা টিচার, তার স্কুলের প্রিন্সিপাল যদি কেউ থাকে, সেই প্রিন্সিপাল যদি বলে যে অন্য একটা স্কুলের বাচ্চাদেরকে টিউশন পড়ানো যাবে না, তাহলে তো সেটা শুনতেই হয় আর কি, এইরকম টাইপের। তো দ্রোণাচার্যের কাছে যখন এসেছিলেন নিষাদরাজ তার ছেলেকে নিয়ে শিক্ষার জন্য, তখন দ্রোণাচার্য বলেছিলেন যে আমি এই রাজপরিবার ছাড়া আর কাউকে হস্তিনাপুরের ছেলেদের ছাড়া আর কাউকে শিক্ষাদান করতে পারবো না। আরেকটাও কারণ ছিল, নিষাদরাজ ছিলেন মগধের দিকের, সেখানে জরাসন্ধের সঙ্গে আবার এদের কিছু টুকটাক ঝামেলা লেগেই থাকতো আর কি। তো এই রাজ্য শত্রু রাজ্যের প্রায় সামিল আর কি, যখন তখন তারা আক্রমণ করতে পারে। কারণ হস্তিনাপুরের সঙ্গে যাদবদের একটা ভালো সম্পর্ক, কুন্তির বাপের বাড়ি যেহেতু যদুবংশের সঙ্গে, তাদের সঙ্গে ওদের আবার ঝামেলা। তাই এদের সঙ্গে যদি আবার ওই নিষাদরাজের ছেলেকে শিক্ষাদান করি, তাহলে তো একটা রাজনৈতিক একটা চাপ তো আসবেই। এত সব কিছু দ্রোণাচার্য চিন্তা করে তাকে শিক্ষাদানে অস্বীকার করেন। এটা তার দোষ কিছুতেই হতে পারে না। তিনি তার স্ট্র্যাটেজি কিভাবে মেনটেন করবেন, তার পাঠশালা ঠিক করেছেন। দোষের কি হলো, যে যখন দেখলেন একলব্য এত সুন্দর তীর ক্ষেপণ করছে আর তার নামে বলছে, তার একটা দ্রোণাচার্যের মূর্তি করে নিয়েছে, বলছে দ্রোণাচার্যই আমার গুরু। দ্রোণাচার্য ভাবলেন যে এইটা যদি প্রকাশ পায় সকলের কাছে যে আমিই শিখিয়েছি এরকম শিক্ষা আর এদেরকে দিইনি, তাহলে আবার ভীষ্ম রেগে যাবে, কি না কি ফল হয় এর। তিনি দুম করে তার থেকে গুরুদক্ষিণা হিসেবে তার ডান হাতের বৃদ্ধাঙ্গুলিটা চেয়ে বসলেন, যেটা কিনা একেবারেই ইতিহাসের পাতায় কলঙ্কের বড় বড় আকারে লেখা থাকবে চিরকাল। চিরকাল সকলে দ্রোণাচার্যকে এই নিয়ে দোষারোপ করে যাবে যে একলব্যের বৃদ্ধাঙ্গুষ্টি চেয়ে নিয়েছিলেন। একলব্য এক মুহূর্ত বিলম্ব না করে নিজের বৃদ্ধাঙ্গুষ্টি কেটে দিয়ে দিয়েছিলেন। কিন্তু এইখানে অর্জুনও খুব অবাক হয়ে গিয়েছে, এ কি গুরুদক্ষিণা চাইছেন? অর্জুনও চায়নি, আর দ্রোণাচার্য তখন এটাও ভাবেনি যে অর্জুনকে পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর বানাবো বলে একলব্যের বৃদ্ধাঙ্গুষ্ঠ
তিনি ওই সব চিন্তা করেছেন যে রাজপরিবার থেকে একটা প্রেশার আসবে বা কিছু, বা তাদের শত্রু রাজ্য, সেখানকার ছেলে এটা, তাই তিনি ওই রকম একটা চেয়েছিলেন। সেটা ভুল দোষ যাই হোক, কিন্তু এখানে কিন্তু আমি এটা বলার কারণ পরবর্তীকালে এটাও আমরা বলবো অর্জুনের কত রকমের দোষের মধ্যে আমরা এটাও ধরি একলব্যের জন্য অর্জুন দায়ী। অর্জুন কিন্তু কোনোভাবেই দায়ী, সে একটা বাচ্চা পড়াশোনা করতে এসছে, গুরু চেয়েছে, সেও দেখে অবাক হয়েছে যে এই কী চাইছেন এরকম। আজকে তাহলে এই পর্যন্তই, পরবর্তী ইতিহাসের টুকরো নিয়ে আবার আসবো। ধন্যবাদ।